সুপ্রভাত বন্ধুরা। আশা করি ভালো আছো তোমরা সবাই। আমিও ভালো আছি। আমি রীতা রানী বল আজ আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে। আজ আমরা বাংলা প্রথম পত্রর একটি পাঠ আলোচনা করব। বন্ধুরা, তার আগে আমি কয়েকটি কথা বলি, তোমাদের সাথে শেয়ার করি। যেমন তোমরা হয়তো পত্রপত্রিকা বা টিভি নিউজের দিকে খেয়াল রাখো। ইদানিংকালের কয়েকটি খবরের দিকে আমি একটু দৃষ্টিপাত করছি। এই যেমন ধরো, শাহেদ নামে এক ব্যক্তির কথা তোমরা শুনেছ। এই কাল পরশু তার একটি মামলার রায় হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড, অস্ত্র মামলার। তার আরও অনেক দুর্নীতির খবর আমরা পড়েছি পত্রপত্রিকায়। তার সঙ্গে যুক্ত ছিলেন একজন ডক্টর সাবরিনা। এছাড়া আমরা ইদানিং একজন ড্রাইভারের কথা শুনছি স্বাস্থ্য বিভাগের। ওনার শত শত কোটি টাকার সম্পত্তি আছে। এরকম অনেক খবর, মানে প্রতিদিন বলতে গেলে আমরা এ ধরনের কিছু খবর পত্রপত্রিকায় বা টিভিতে বা বিভিন্ন মাধ্যমে দেখে থাকি। এখন বন্ধুরা, আমি যে দিকটিতে দৃষ্টিপাত করতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে মানুষগুলো এরকম খারাপ কাজ করছে বা এত টাকা জমা করছে, এর আসলে কারণটা কী? এই লোকগুলো কিন্তু উচ্চ শিক্ষিত অনেকে। আবার এই যে ড্রাইভার যে ব্যক্তিটির কথা যদি আমরা বলি, যে একজন মানুষের যে ড্রাইভার হিসেবে তার জীবনটি শুরু করেছে, তার শত শত কোটি টাকার প্রয়োজনটা কী? এত টাকা দিয়ে মানুষ কী করবে? এ ধরনের কিছু প্রশ্ন কিন্তু আমাদের মনে আসে বা আসা উচিত। আবার একজন ডাক্তার হয়ে সে ডাক্তার সাবরিনার মতো যদি কাজ করে, যে মানুষকে ভুয়া সার্টিফিকেট দিয়েছে সে করোনার, এইরকম কাজ কেন করে মানুষ? এটিকে আমরা বলি নৈতিক অবক্ষয় বা মূল্যবোধের অভাব। এরা শিক্ষিত কিন্তু এই মানুষগুলো, কিন্তু তাদের মধ্যে যে জিনিসটি নেই সেটি হচ্ছে মূল্যবোধ। যে তার এই কাজটি দ্বারা সাময়িকভাবে সে যদিও লাভবান হচ্ছে, কিন্তু সমাজ বা দেশের বা মানুষের কতটা ক্ষতি হচ্ছে এই বোধটি তাদের নেই। বন্ধুরা, এই কথাগুলো আমি বলছি কারণ আজকে আমরা যে পাঠটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি এই বিষয়টির সাথে সংশ্লিষ্ট। আমরা আজকে পড়ব শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি। এটি লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। তো বন্ধুরা, মূল প্রবন্ধে যাওয়ার আগে আমি মোতাহের হোসেন চৌধুরী সম্পর্কে কয়েকটি কথা এখানে বলছি তোমাদেরকে। মোতাহের হোসেন চৌধুরীর জন্ম 1903 সালে। তার বাড়ি হলো নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1943 সালে MA পাশ করেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। এছাড়া তিনি সাহিত্যিক তো অবশ্যই ছিলেন। তিনি শিখা পত্রিকায়, ঢাকা থেকে প্রকাশিত শিখা পত্রিকায় নিয়মিত লিখতেন। তার লেখা ছিল মননশীল ও চিন্তাশীল লেখা। তার মানে প্রবন্ধ বিষয়ে তার লেখা বেশি ছিল। মূলত গদ্যকার হলেও তিনি বেশ কিছু কবিতাও লিখেছেন। তার প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে সংস্কৃতি কথা বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ। এছাড়া বা মননশীল প্রবন্ধে একটি উল্লেখযোগ্য সংযোজন, অর্থাৎ তার সংস্কৃতি কথা বইটি। এছাড়া তার দুটি অনুবাদ গ্রন্থের নাম এখানে আছে, সভ্যতা ও সুখ। 1956 সালের 18 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। আমি আর কথা বাড়াচ্ছি না বন্ধুরা, সরাসরি আমরা প্রবন্ধটিতে চলে যাই, কারণ আমি চাচ্ছি যে প্রবন্ধটি আমরা একটি পাঠেই শেষ করব। কারণ একটি বিষয় যদি ভেঙে ভেঙে পড়ানো হয় সেটি আসলে ঠিকভাবে ব্যাখ্যাও করা যায় না, মনোযোগও ধরে রাখা যায় না। তাহলে আমি চলে যাচ্ছি প্রবন্ধ পাঠে। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানবসত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষাই আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে। ক্ষুৎপিপাসার ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ, মানে শিক্ষার কাজ। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অন্য কথায়, শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। আর অপ্রয়োজনের দিকটি তার শ্রেষ্ঠ দিক।
সে শেখায় কী করে জীবনকে উপভোগ করতে হয়, কী করে মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করতে হয়। শিক্ষার এ দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খলা। জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময়ই সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। উপরের তলার কথা সে মনেই আনতে পারে না। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী। ধনী দরিদ্র সকলেরই অন্তরে সেই এক ধ্বনি উত্থিত হচ্ছে, চাই চাই আরও চাই। তাই অন্নচিন্তা তথা অর্থচিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনাই জীবন সাধনা নয়, একথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সেই তিমিরেই থেকে যাবে। বন্ধুরা, পরের অনুচ্ছেদটি পড়ার আগে আমরা এই অনুচ্ছেদটির ব্যাখ্যা করে যাই একবারে, কারণ একবারে প্রবন্ধটি পড়ে ব্যাখ্যা করতে গেলে আমাদের একটু বুঝতে তখন সমস্যা হতে পারে। তাহলে প্রথমে লেখক বলেছেন যে মানুষের জীবন হচ্ছে একটি দোতলা ঘরের মতো। এক কথায় বলতে গেলে নিচতলা হচ্ছে আমাদের জৈবিক দিক, মানে খেয়ে পরে বেঁচে থাকার দিক, জীবন রক্ষার দিক। আর দোতলাটি হচ্ছে আমাদের মনুষ্যত্বের দিক, যে দিকটি দিয়ে আমরা ভালো কাজ করতে পারি, সুন্দর চিন্তা করতে পারি, জগতের বা মানুষের কল্যাণ করতে পারি, সেই দিকটিকে বলা হচ্ছে উপরের তলা। এখন নিচতলাটি হচ্ছে জীবসত্তার দিক আর দোতলাটি হচ্ছে মানব সত্তার দিক। এখন জীবসত্তার দিকটি হলো একটি অবশ্যম্ভাবী, মানে এটি অপরিহার্য দিক। তা এদিকটি কোনোভাবেই আমরা এড়িয়ে যেতে পারি না, কিন্তু এই নিচতলা থেকে দোতলায় ওঠাই হলো মানব জীবনের সার্থকতা। এখন এই দোতলায় ওঠার মই হিসেবে কাজ করে হচ্ছে শিক্ষা। এখন এই শিক্ষাকে শুধু আমরা যদি দোতলায় ওঠার সিঁড়ি হিসাবে বা মই হিসাবেই ধরে নিই, তাহলেও আমাদের জীবন চলবে না, কারণ শিক্ষার মাধ্যমে আমাদের জীবিকাও অর্জন করতে হবে। তাহলে শিক্ষার দুটি দিক আছে, একটি হচ্ছে জীবিকা অর্জনের দিক, আরেকটি হচ্ছে মনুষ্যত্ব অর্জনের দিক। এজন্য মনুষ্যত্ব অর্জনের দিকটি যেহেতু আমাদের সরাসরি পেট ভরায় না বা ক্ষুধা মেটায় না অথবা অর্থ উপার্জনে সহায়তা করে না, এজন্য মনুষ্যত্ব অর্জনের দিকটিকে আর্থিকভাবে বলা হয়েছে অপ্রয়োজনের দিক, আর জীবিকা অর্জনের দিকটিকে বলা হয়েছে প্রয়োজনের দিক। এখন লেখকের মতে বা আমরাও একমত হব আলোচনার শেষে যে এই অপ্রয়োজনের যে দিকটি, এটি আসলে হচ্ছে শ্রেষ্ঠ দিক শিক্ষার। কারণ একটি মানুষ শিক্ষা অর্জন করে যদি শুধু প্রয়োজনের দিকটি ভাবে, তাহলে সে অমানুষ হতে বাধ্য। এই যে কয়েকজনের উদাহরণ আমি ইতিপূর্বে দিলাম, এরা কিন্তু বেশিরভাগই শিক্ষিত। এ ধরনের অনেক শিক্ষিত লোক আমাদের সমাজে আছে যাদের মধ্যে মনুষ্যত্বের লেশ মাত্র নাই। তাহলে সেক্ষেত্রে শিক্ষা কিন্তু পুরোপুরি ব্যর্থ, সেখানে তারা কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে পারেনি। এখন এই যে আমাদের মধ্যে এই বোধটি সহসা জেগে ওঠে না যে শিক্ষার অপ্রয়োজনের দিকটিকে আমরা বড় করে দেখব, এটি আমরা দেখতে পারি না সবসময়। এর কিন্তু একটা কারণ আছে, এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থা কিছুটা দায়ী, আমাদের জীবনের লক্ষ্য কিছুটা দায়ী। কারণ আমরা পড়াশোনার শুরুতেই টার্গেট করে নিই যে আমি যে এত টাকা খরচ করে আমার ছেলে মেয়েকে পড়াচ্ছি, বড় হয়ে সেজন্য এর থেকে অনেক বেশি গুণ আয় করে আনতে পারে, এজন্য তার কোন পেশা অর্জন করতে হবে সেইটি টার্গেট করে আমি ছেলে মেয়েকে পড়াশোনা শেখাচ্ছি। সেটি হচ্ছে একটি ভুল। দ্বিতীয় ভুলটি হচ্ছে আমাদের সমাজের যে বিশৃঙ্খলা, বলতে এখানে বোঝানো হচ্ছে আমাদের অর্থনৈতিক অনুন্নতি আর কি, যেটা বা অর্থনৈতিক অনগ্রসরতা, যেখানে মানুষের ঘরে অভাব আছে বা যখন মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না, তখন কিন্তু তাকে সে শুধু মনুষ্যত্ব শেখালে চলে না, সেক্ষেত্রে শিক্ষার অপ্রয়োজনের দিকটিও দরকার আছে। এজন্য কিন্তু শিক্ষা আমাদের সমাজে যেহেতু অভাব অনটন আছে, সব মানুষ যেহেতু আর্থিকভাবে সচ্ছল নয়, এজন্য কিন্তু শিক্ষার আসল উদ্দেশ্যটি অর্থাৎ মনুষ্যত্ব অর্জনের দিকটি সবসময় কাজ করতে পারে না। সেক্ষেত্রে কিছু মানুষ আছে যারা মনুষ্যত্ব অর্জন করে, কিন্তু তাতে সমাজের খুব একটা পরিবর্তন হয় না, এবং একটি সমাজ পরিবর্তন করতে হলে কিন্তু সব মানুষকে এরকম মনুষ্যত্ব বোধ সম্পন্ন বা শিক্ষিত হতে হবে, উন্নত জাতি গঠন করতে হলে।
পরের পাড়ায় চলে যাচ্ছে আমি। তাই অর্থচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু? প্রচুর অন্নবস্ত্র পেলে আলো হওয়া স্বাদবঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে, কিন্তু তাই বলে তা সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। বাইরের আলো হওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে, এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। আকাশ বাতাসের ডাকে যে পক্ষে আকুল, সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানাপানি পাওয়ার লোভে? অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এ বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। হ্যাঁ, তাহলে অন্য চিন্তার থেকে মুক্তি দেওয়ার একটা আমাদের একটা ভিশন আছে যে 2021 সালের মধ্যে আমরা মধ্যমায়ের দেশে পরিণত হব, 2041 সালের মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হব। এই ধরনের কিছু টার্গেট জাতীয়ভাবে সরকার নিয়ে আমাদেরকে কিন্তু শিক্ষা দিচ্ছে, বা আমাদের জাতিটাই পরিচালিত হচ্ছে। এখন এই যে লক্ষ্যটি এটি কিন্তু অভিনন্দনযোগ্য লেখকের মতে, কিন্তু এক্ষেত্রে খুব সচেতনভাবে এটি করতে হবে, বা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। না হলে এক সময় দেখা যাবে যে যদি মানুষের অন্নবস্ত্রের চাহিদা মিটে, অনেক মানুষই এরকম থাকতে পারে, অন্নবস্ত্রের চাহিদা মিটে গেলে তখন আর সে মনুষ্যত্ব লাভের প্রয়োজনীয়তা মনে করবে না। সে মনে করবে যে ভালোই তো আছি, ওই হীরক রাজার দেশের মতো। কিন্তু অন্নবস্ত্রের যে এই চাহিদা, এর থেকে যে মুক্তি বড়, এই বোধটি মানুষের মধ্যে জাগাতে পারে একমাত্র শিক্ষা। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। এই বোধটি মানুষের মধ্যে দিতে হবে শিক্ষার মাধ্যমে। মানুষের অন্নবস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। হ্যাঁ, তাহলে শিক্ষাক্রমের মধ্যে এমন কিছু আইটেম বা এমন কিছু বিষয় থাকতে হবে যা আমাদের প্রয়োজনের দিকটিও মেটাবে এবং আমাদের এই মনুষ্যত্ব বোধটিও জাগাবে। এবং দেখো বন্ধুরা, আমাদের শিক্ষাক্রমটি কিন্তু এভাবেই তৈরি হয়েছে। এখানে আমাদেরকে যেমন শুধু হাতে কলমে যদি বিজ্ঞান শিক্ষা দেওয়া হতো বা শুধু কমার্স পড়ানো হতো যে এই ব্যবসা বাণিজ্য করে খাবে বা কোনো পেশা অবলম্বন করে ভবিষ্যতে অর্থ সম্পদশালী হবে, সেটি কিন্তু নয়। আমাদের এর জন্য সাহিত্য পড়ানো হচ্ছে, আমাদের ধর্ম পড়ানো হচ্ছে। তা এই ধরনের বিষয়গুলো কিন্তু এই কারণে যাতে আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ জেগে ওঠে। ক্ষুৎপিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না। তা বলেই ক্ষুৎপিপাসায় তৃপ্তির প্রয়োজন। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই অন্নবস্ত্রের সমাধান করা ভালো, নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না। হ্যাঁ, আমাদের এই যে আমরা বলছি যে আমরা উন্নয়নশীল দেশ হব বা উন্নত দেশ হব, সেই সাথে সাথে আমাদেরকে কিন্তু এই মূল্যবোধের শিক্ষাটিও আমাদের লক্ষ্যের মধ্যে রাখতে হবে। তা যদি না হয় তাহলে একসময় কিন্তু আমরা একটা অনুভূতিহীন একটা জাতিতে পরিণত হব, যাদের মধ্যে কোনো মানবিক বোধ নাই, সবাই শুধু টাকার জন্যে পাগল হয়ে দৌড়দৌড়ি করছে, এরকম একটা অবস্থা একসময় হবে, এবং অনেকটা তাই হচ্ছেও। তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। একটি অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আর একটি শিক্ষা দীক্ষা দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা। এই উভয়বিধ চেষ্টার ফলেই মানব জীবনে উন্নয়ন সম্ভব। শুধু অন্নবস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না, আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। আবার শিক্ষা দীক্ষার মারফত মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্নবস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হবে। তার মানে একটির সাথে আরেকটি কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি আমরা শুধু ক্ষুধা তৃষ্ণা নিবারণের চেষ্টা করি তাহলে যেমন মানুষের মনুষ্যত্ব লোপ পাবে, আবার যদি শুধু মনুষ্যত্বের শিক্ষা দিই একসময় সে পেটের ক্ষুধায় কিন্তু আবার মনুষ্যত্ব থেকে পিছনের দিকে ফিরে আসবে, তখন সে আবার অন্যায় কাজ করতে পারে। কোনো ভারী জিনিসকে ওপরে তুলতে হলে তাকে নিচের থেকে ঠেলতে হয়, আবার উপর থেকে টানতেও হয়। শুধু নিচ থেকে ঠেললে তাকে আশানুরূপ উপরে ওঠানো যায় না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপর থেকে টানা, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচ থেকে ঠেলা। তার মানে এই যে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প গ্রহণ করা হচ্ছে এগুলোকে আমরা ধরবো নিচ থেকে ঠেলা, আর মানবিক উন্নয়নের জন্য শিক্ষার মধ্যে যে সমস্ত বিষয় থাকা দরকার সেগুলি হলো উপর থেকে টানা।
অনেকে মিলে খুব জোরে উপর থেকে টানলে নিচ থেকে ঠেলা ছাড়াও কোনো জিনিস উপরে ওঠানো যায়, কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর ওঠানো যায় না। হ্যাঁ, একটা জাতির যদি শিক্ষিত বা মনুষ্যত্ব জ্ঞান না থাকে, তারা যদি শুধু অর্থশালী হয়, তারা কিন্তু দেশের সমাজের কল্যাণে বা মানব জাতির কল্যাণে কোনো অবদান রাখতে পারে না। এমনকি মানে তারা একটা অসভ্য বর্বর জাতিতেও পরিণত হতে পারে, কারণ মাথা মোটা মানুষের কাছে যদি অনেক অর্থ আসে, তখন কিন্তু তারা নানা রকম অপকর্ম করে। তেমনি শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ পাপে মৃত্যু কথাটি বুলিমাত্র সত্য। লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে, শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে সে দুঃখবোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। তাহলে যে মানুষ সাময়িক লোভের জন্য তার নৈতিক চরিত্র বিসর্জন দিতে পারে, এই যেমন যে লোকের কথা আমরা বললাম ইতিপূর্বে, যে 3 জনের উদাহরণ আমি দিয়েছি, এরা কিন্তু এই যে আর্থিক লোভের জন্য তাদের এখন নাম সবাই আমরা জেনে ফেললাম বা এদের এখন বিচার হবে, তার থেকেও বড় কথা এদের যে নৈতিক অবনতি হলো, সমাজের কাছে তারা যে ছোটো হয়ে গেল, পরিবারের কাছে বিশেষ করে কী করে এরা সন্তানের কাছে মুখ দেখাবে যে তার বাবা এরকম একজন বা তার মা এরকম একজন মানুষ। এই যে তাদের অপমৃত্যু, আমি বলবো এই যে তাদের অপমৃত্যু হলো, এটি কিন্তু তাদেরকে শিক্ষিত বলা যায় না। এর ফলে তারা যদিও লেখাপড়া করেছে, কিন্তু যাদের এই চেতনাটুকু নাই যে আমার এই যে নৈতিক অবক্ষয়ের ফলে আমার অপমৃত্যু হচ্ছে নৈতিকভাবে, এই বোধটি যার নাই, সে আর যাই হোক শিক্ষিত নয়। শিক্ষার তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। হ্যাঁ, শুধু সার্টিফিকেট থাকলেই মানুষ শিক্ষিত হয় না, বা শুধু এ প্লাস বা গোল্ডেন এরকম হলে কিন্তু মানুষকে শিক্ষিত বলা যাবে না, যদি তার মধ্যে এইসব মূল্যবোধ, নৈতিকতা এগুলো না থাকে। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। হ্যাঁ, শিক্ষিত হয়ে আমরা কিন্তু মনে করি যে মুখস্থ করে সব কিছু জানলেই মনে হয় শিক্ষিত হয়ে গেল, কিন্তু সেটি নয়। আসলে মূল্যবোধ সৃষ্টি, যেটি দ্বারা মানুষের আচরণের পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনটি হবে ইতিবাচক। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবেই আসে, তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না, সেখানে শিক্ষা নেই। শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়, তথাপি অন্নবস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয়। এখন আসছে মূল কথায়, যে যদি এতক্ষণ আমরা বললাম নৈতিক উন্নতির কথা, কিন্তু সেই সাথে আমাদের আর্থিক উন্নতিরও দরকার আছে। তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় বলে অন্নবস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। প্রাণিত্ব বলতে যে জৈবিক চাহিদা মানুষের, কারণ খাওয়া পড়া ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। কাজেই খাওয়া পড়ার অভাব আগে দূর করতে হবে, তারপর মানুষকে মনুষ্যত্বের কথা বলতে হবে। শুধু যদি মনুষ্যত্ব শেখাতে চাই, কখনোই সে লক্ষ্যটি পূর্ণ হবে না যদি খাওয়া পড়ার অভাব থাকে। একটি উদাহরণ দেওয়া আছে সুন্দর এখানে। পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না, তেমনি অন্নবস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই দুদিক থেকেই কাজ চলা দরকার। একদিকে অন্নবস্ত্রের চিন্তার বেড়ি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয়ই প্রয়োজনীয়। নইলে বেড়িমুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না। হ্যাঁ, যদি শিক্ষা না থাকে, তখন অন্নবস্ত্রের অভাব পূরণ হয়ে গেলেও সে মনুষ্যত্বর দিকে যাওয়ার চেষ্টা করবে না। আবার শুধু মনুষ্যত্ব শেখাতে গেলে অন্নবস্ত্রের অভাব হলেও সে কিন্তু বারবার অন্নবস্ত্রের দিকে তার খেয়াল করতে হবে, সেটি করতে সে বাধ্য বেঁচে থাকার তাগিদে। অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জিরাবদ্ধ পাখির মতো উঠবার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উঠতে পারবে না। তাহলে মূল কথাটি কি বন্ধুরা? মূল কথাটি হচ্ছে মানুষের দুটি সত্তা, একটি হলো জীবসত্তা আর একটি হলো মানব সত্তা। এখন এই জীবসত্তাটিকে টিকে রাখার জন্য আমাদের টাকা পয়সার দরকার, সেজন্য আমাদেরকে মানে পেশামুখী এক শিক্ষা দরকার। আবার মানব সত্তা অর্জনের জন্য আমাদের নৈতিক উন্নতির দরকার বা মনুষ্যত্ব বোধের দরকার, তার জন্যে আমাদের প্রকৃত শিক্ষা দরকার। তাহলে যখন আমরা অন্নবস্ত্রের চিন্তা থেকেও মুক্তি পাবো
এবং আমাদের মনুষ্যত্বেরও যথাযথ বিকাশ ঘটবে, তখনই আমরা জাতি হিসেবে একটি মানবিক এবং উন্নত সভ্য ভদ্র জাতিতে পরিণত হতে পারবো। আর তার জন্য লেখকের এক প্রধান বক্তব্য হচ্ছে যে শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সেই মূল্যবোধটি সৃষ্টি করা, জ্ঞান পরিবেশনটি আসল উদ্দেশ্য নয়। কারণ টাকা পয়সা যে কোনো উপায়ে অর্জন করা যায়, কিন্তু মনুষ্যত্ব দিতে পারে একমাত্র মানুষকে শিক্ষা। এই ছিল আমাদের প্রবন্ধটি। এখন এটি বিস্তারিত আলোচনা আমি করলাম মোটামুটি, এর মধ্যে থেকে কয়েকটি লাইন, বিশেষ বিশেষ লাইন আমি বোর্ডে লিখছি। এগুলো আমাদের প্রশ্ন আকারে একটু যদি আমরা খেয়াল করি বা এর উত্তরগুলো যদি একটু চিন্তা করি, তাহলে আমাদের সুবিধা হবে। যেমন একটি হলো, শিক্ষার অপ্রয়োজনের দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন? কারণ একটাই, যে এটি হচ্ছে মানুষের মানবিক উন্নতি ঘটায়। কারণ প্রয়োজনের দিকটি মানুষের শুধু অন্ন বস্ত্রের চাহিদা যোগায়, আর অপ্রয়োজনের দিকটি হলো মানুষকে তার চিন্তার স্বাধীনতা, মুক্তি, বুদ্ধির স্বাধীনতা, তাকে এই মনুষ্য যে প্রাণিত্বের বন্ধন থেকে মুক্তি দিতে পারে। এজন্য এটিকে তাও শ্রেষ্ঠ দিক বলা হয়েছে। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্ধু, এটিও আমরা ব্যাখ্যা করতে পারি। এটি বলা হয়েছে যে সবাই টাকা পয়সা উপার্জন করতে চায় এবং এটি একটি প্রতিযোগিতার মতো হয়ে যায়, এবং যদি এরকম হয় কোনো জাতির ক্ষেত্রে, সেটি খুবই দুর্ভাগ্যজনক। অর্থ সাধনায় জীবন সাধনা নয়, এটিরও ব্যাখ্যা ওই প্রায় একই ধরনের। অর্থ সাধনায় জীবন সাধনা নয়, কারণ আমরা জানি যে মনুষ্যত্ব অর্জন করতে না পারলে জীবনের কোনো সৌন্দর্য উপলব্ধি করা যায় না বা সুন্দর কোনো কাজ করা যায় না। তাই অর্থ সাধনায় জীবন সাধনা নয়। কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু, বা মানুষের মূল্য নেই কেন লেখকের কাছে? কারণ তাদের স্বাধীনতা বোধ নেই। অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড় কেন? কারণ এই বোধটি, যে মুক্তি বড়, এটি বোঝা হচ্ছে মানুষের মনুষ্যত্বের পরিচয়ক। এটি যে বোঝে, তারই চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা বা আত্মপ্রকাশ সে করতে পারে। এজন্য অন্নবস্ত্রের চেয়েও যে মুক্তি বড়, এই বোধটি থাকা হলো মনুষ্যত্বের পরিচয়ক। কাজেই এই অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, কারণ তাহলে মানুষ তার মানবিকতার প্রকাশ বা মনুষ্যত্বের প্রকাশ ঘটাতে পারে। লেফাফা দুরস্তি ও শিক্ষা এক কথা নয় কেন? এই কথাটিও আমরা ব্যাখ্যা করতে পারি। লেফাফা দুরস্তি ও শিক্ষা এক কথা নয় কেন? লেফাফা দুরস্তি বলতে আমরা কি বুঝি? বাইরের সাজ। এখন বাইরে থেকে আমরা যদি অনেক ভদ্রলোক সেজে থাকি, বা আমরা সত্যি সত্যি অনেক পাস করলাম, আমার অনেকগুলো সার্টিফিকেট আছে, কিন্তু আমার মনুষ্যত্ব বোধ নেই, সেক্ষেত্রে তো আমি শিক্ষিত না। কাজেই
বাইরে থেকে যদি আমি শিক্ষিত হই, আমার অন্তর যদি পরিবর্তিত না হয় বা আমার মধ্যে যদি মনুষ্যত্ব বোধ না থাকে, তাহলে আমি শিক্ষিত না। সুতরাং বাইরে থেকে বা সার্টিফিকেট দেখেই কাউকে শিক্ষিত বলা যাবে না, তার কাজের মাধ্যমে প্রকাশ পাবে যে সে প্রকৃত শিক্ষিত কিনা। এজন্যই লেখক বলেছেন যে লেখক দুরস্তি ও শিক্ষা এক কথা নয়। শিক্ষার আসল কাজ কি? শিক্ষার আসল কাজ হলো মূল্যবোধ সৃষ্টি। এই মোটামুটি বন্ধুরা, এখানে কঠিন শব্দ কিছু টিকা দেওয়া আছে, কঠিন শব্দ কিছুই নেই। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি কথাটি ব্যাখ্যা করা আছে, এটি তোমরা একটু পড়ে নেবে। কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু, একটিরও একটি ব্যাখ্যা দেওয়া আছে, এটি তোমরা এখান থেকে পড়ে নেবে। আর এছাড়া আরও অনেকগুলো প্রশ্ন আছে এর মধ্যে, তোমরা একটু চেষ্টা করবে নিজেরা খুঁজে খুঁজে কিছু প্রশ্ন বের করার এবং সেগুলো তৈরি করবে। এ পর্যন্ত তাহলে আজকে আমি অনেক সময় নিয়ে ফেলেছি। পরবর্তী দিন আবার তোমাদের সামনে অন্য একটি ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো সকলে, ধন্যবাদ।